নমস্কার, আমি দেবারতী। শুরু করছি দ্য বিগ স্টোরি। আর আজ আমরা ব্যবচ্ছেদ করব কলকাতার সবচেয়ে বড় খবর নিয়ে, যে খবর সারা দেশেও হইচই ফেলে দিয়েছে। আচ্ছা, কলকাতা কি এখন একটা আস্ত মৃত্যু ফাঁদ? তিলোত্তমার মাটির নিচে কি শুধুই সিন্ডিকেটের সিমেন্ট আর কাটমানির বালি? প্রশ্নটা আজ আমি করছি না, প্রশ্নটা করছে তারাতলার সেই অভিশপ্ত ট্রান্সপোর্ট ডিপো রোডের বাতাস, যেখানে আজ সকালে একটা আস্ত তিনতলা গোডাউনে লোহার ছাউনি আর ভারী কংক্রিট হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তাসের ঘরের মতো। যেমন তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, তেমনই তাদের কারনামা। কলকাতার বুকে একের পর এক এই যে বহুতল, এই যে গোডাউন, এই যে উড়ালপুলগুলো ভেঙে পড়েছে, এগুলোর ভিত আলগা করে দিয়েছে তৃণমূলের কাটমানি আর তৃণমূলের সিন্ডিকেট রাজ। আজ তারাতলায় যখন 50 থেকে 60 জন বা কারো কারো মতে 70 থেকে 75 জন মানুষ কাজ করছিলেন, তখন আচমকাই লোহার বিম ছিঁড়ে ছাদ ধসে পড়ে গেল। 21 জন বা হয়তো অসমর্থিত সূত্রে আরও কিছু বেশি মানুষকে উদ্ধার করা গেছে, কিন্তু তাদের মধ্যে তো সবার প্রাণ আছে এমন নয়। সেই সংখ্যা তো 5 ইতিমধ্যে। হ্যাঁ, অনেকে এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন, ট্রিটমেন্ট চলছে, কিন্তু এই 5টা প্রাণ কেড়ে নিল কে? কাদের দায়? এটা কি প্রাকৃতিক বিপর্যয়? না, এটা মানুষের লোভ, আর সেই লালসার শিকার আজকে এই প্রাণগুলোকে হতে হলো কোটি কোটি টাকার কাটমানি। আজ বিগ স্টোরিতে কোনো ধামাচাপা দেওয়ার সরকারি বিবৃতি দেখাবো না। আজ আমরা ছিঁড়ে ফেলবো সেই মুখোশ যার পেছনে লুকিয়ে আছে পোর্টের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং 80 নম্বর ওয়ার্ডের দোর্দণ্ড প্রতাপ কাউন্সিলর আনোয়ার খানের নাম। আজ তদন্ত হবে, আজ ছুরি কাচি চলবে সেই অপরাধীদের বুকে যারা মানুষের রক্তের বিনিময়ে নিজেদের গোডাউন বড় করেছেন। আজকে কি হলো সকাল থেকে আপনারা দেখেছেন যে 1:45 নাগাদ বা তার কিছু আশেপাশে এরকম একটা ঘটনার খবর আমরা জানতে পারলাম। অভিশপ্ত মুহূর্ত, কলকাতার তারাতলা এলাকা, ব্যস্ত সময়, ট্রান্সপোর্ট ডিপো রোড, সেখানে বিশাল চায়ের গোডাউন তৈরির কাজ চলছে। স্থানীয় মানুষ বলছেন যে 50 থেকে 60 জন বা 70 জন শ্রমিক সেখানে কাজ করছেন, আর হঠাৎ একটা বিকট শব্দ, যেন কোনো শক্তিশালী বোমা ফাটলো সেখানে, আর চোখের পলকে পুরো 3তলা পরিকাঠামোটা ভেঙে পড়লো শ্রমিকদের ওপর। ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তারা সবাই একযোগে বলছেন যে কাটমানি রয়েছে এর পেছনে, কারণ টাকা তোলা হয়েছে। টাকা কে তুলেছে? কাউন্সিলর তুলেছে। টাকা কে তুলেছে? বিধায়ক তুলেছে। আর সেই বিধায়ককে তো দেখাই গেল না সকাল থেকে। স্থানীয় মানুষদের আজকের এই ক্ষোভ, তৃণমূলের প্রাক্তন সেই সরকার কি অস্বীকার করতে পারে? কি বলেছেন স্থানীয় বাসিন্দারা? তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ তো আজ হবেই। দেখুন, पावा जाचे और उधर से आवाज जो आया वो बोला टोटल 10 जन है वहाँ पर ही। इधर में 10 जन, हाँ 10, उधर में तो बहुत सारे लोग फंसे। करीब 40 लोग फंसे हुए हैं यहाँ पर ही। हम लोग जो भी यहाँ के प्रशासन एडमिनिस्ट्रेशन सब लगे हुए हैं इसको रेस्क्यू करने के लिए। ओके, बगल के मासी अच्छे, आपका 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 कौन होता है ये? मासी बगल का मासी है। तो क्या सिचुएशन है? आप कुछ खबर मिल रहा है मासी का? नहीं, कुछ खबर नहीं मिल रहा है। नहीं। वो क्या इधर में काम करते थे? हाँ काम करते। हाँ, कुछ आवाज पावा जाचे और उधर से आवाज जो आया वो बोला टोटल 10 जन है वहाँ पर ही। इधर में 10 जन, हाँ 10, उधर में तो बहुत আছেন এখানে আমাদের সব কর্মকর্তারা আছেন এখানে। এখনও এখানে যারা চাপা পড়ে আছেন তাদের কন্ডিশন আমরা এখন বলতে পারছি না, কারণ ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর এই এখনই একজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল, দেখে মনে হলো হাত পা নাড়ছে, কিন্তু জ্যান্ত আছেন উনি, এখনও বেঁচে আছেন। ওনাকে হয়তো হসপিটালে নিয়ে যাওয়া হলো। এখনও ভেতরের কন্ডিশন আমরা এখন কিচ্ছু বলতে পারছি না। কার থেকে আসছে, এখন কাটিংয়ের কাজ চলছে আর জেনারেটরও গেছে। দেখুন কি করা যায়, সব তো আমরা নির্মাণ হচ্ছে। এখানে যে কাউন্সিলর আছে ওই পুরো মাল খেয়ে ফালতু ফালতু ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে। কি হবে তাহলে? আনোয়ার খান, টিএমসি। হ্যাঁ, সরকারি জায়গা নেই, পোর্টের জায়গা ছিল, লিজ নিয়ে ম্যাটেরিয়াল মানে তৈরি হচ্ছিল। প্রাইভেট গোডাউন হচ্ছে, চাপাতি গোডাউন। এরকমই 5 সাল 10 সাল খালি মানে টাকা খায় আর কিছু জানে না। এখানে পুরো দুর্নীতি, মানে পুরো দুর্নীতি, কিছু কাজ করতে গেলে দুর্নীতি ছাড়া কিছু নেই। এই নির্মাণ প্রায় 1 বছর থেকে চলছে। আপনি গিয়ে যে অভিযোগ কি?
অভিযোগ হলো চরম নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে। লোহার বিমগুলোর কোনো ক্ষমতাই ছিল না ভারী ছাদের ওজন নেওয়ার। সিমেন্ট আর বালির যা অনুপাত ছিল তা নাকি হাত দিয়ে ঘষলেই একেবারে ঝুরঝুর করে পড়ে যাচ্ছিল। কেন এই অবস্থা? কারণ টাকা, শুধুমাত্র টাকাই এখানে উড়েছে। কারণ এই টাকা দিয়ে কাজের কাজ হয়নি। পেট ভরেছে তৃণমূলের নেতাদের, পেট ভরেছে তৃণমূলের কাউন্সিলরের, পেট ভরেছে তৃণমূলের বিধায়কের। আর সেই টাকা কোথায় পৌঁছে গেছে? কালীঘাটের টালির চালায়। ঠিকাদারকে এমন চেপে ধরা হয়েছিল যে সস্তা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হয়েছিল সে। আর তার খেসারত দিল আজকের এই 5 জন, বা যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতালে যাদের ট্রিটমেন্ট চলছে, এদের বাড়ির লোকজন তারা জানে না যে যে ছেলেটা বা যে শ্রমিক আজকে কাজ করতে যাচ্ছেন তিনি আর বাড়ি ফিরবেন না। দায় কার? তৃণমূল সরকারের, যারা দিনের পর দিন শুধুমাত্র কাটমানি, তোলাবাজি আর সিন্ডিকেটের উপরে সরকারটাকে চালিয়েছে। জীবন বাজি রেখে যারা কাজ করছে, কয়েকশো টাকার জন্য যারা নিজের জীবন বাজি রাখছে, আর ওখানে চলছে কোটি কোটি টাকার খেলা। এবার একটা ক্রোনোলজি দেখাই আপনাদের, চলুন। এই রাজ্যে বিপর্যয় কোনো দুর্ঘটনা নয়, এটা একটা বার্ষিক ক্যালেন্ডার হয়ে দাঁড়িয়েছিল। তৃণমূল জমানায় কি কি হয়েছিল আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। 31শে মার্চ, চলুন একটু দেখাই আপনাদের বা মনে করাই। 31শে মার্চ 2016 উত্তর কলকাতার ব্যস্ত পোস্তা এলাকা, বিবেকানন্দ উড়ালপুলের প্রায় 100 মিটারের একটা বিশাল অংশ হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। সেই দৃশ্য মনে আছে? জীবন্ত মানুষগুলো গাড়ির ভেতরে পিষে একেবারে ছাতু হয়ে গেছিল। 27 জন নিরীহ মানুষের মৃত্যু হলো সেই ঘটনায়। আর বলা হলো তদন্ত হবে, যেমন বলা হয়েছে প্রত্যেকবার প্রতিটা ঘটনায়। এক নেত্রী তো সেই সময় বলেই দিয়েছিলেন যে এটা নাকি আগের জমানার ফল, আগের জমানার, অর্থাৎ বাম জমানার দিকে আঙুল ছিল সেই সময়। একটার পর একটা ঘটনা ঘটেছে। এই যে দেখুন দেখুন কি অবস্থা ছিল সেই সময়, মনে আছে এই ঘটনাগুলো? আর কিছু হতো তৃণমূল আমলে, আপনাদের মনে থাকবে যে সবটাই নাকি বাম আমলে করা, বাম আমলের ঘটনা। আপনারা তাহলে কি করলেন? কি বদল এনেছিলেন? সিন্ডিকেটে নিম্নমানের স্টিল আর তড়িঘড়ি ভোট বৈতরণী পার হওয়ার জন্য জোর করে অবৈজ্ঞানিক উপায়ে কাজ শেষ করার চক্রান্ত করেছিলেন। এবার চলুন তার 2 বছর পর 4 সেপ্টেম্বর 2018 দক্ষিণ কলকাতার লাইফ লাইন মাঝেরহাট ব্রিজ ব্যস্ত সময় হুড়মুড় করে ভেঙে পড়লো রেল লাইনের ওপর। 3 জনের মৃত্যু হলো, 25 জন জখম হলেন। পুরো কলকাতা, দক্ষিণ কলকাতা অবরুদ্ধ হয়ে রইল মাসের পর মাস। রেলের ওপর দোষ চাপিয়ে রাজ্য সরকার তারা স্বস্তির হাসি হাসার চেষ্টা করলো, কিন্তু তারা স্বস্তি পেল কি? রক্ষণাবেক্ষণের অভাব আর কাটমানির চক্করে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি, যে কারণে সেই দুর্ঘটনা ঘটেছিল। 2024 মার্চ মাস গার্ডেন নিচে আজহার মোল্লা বাগান এলাকা, একটা আস্ত জলাশয়, একটা আস্ত পুকুর বুঝিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে একটা 5 তলা আবাসন তৈরি করা হচ্ছিল। কোনো স্যাংশন প্ল্যান ছিল না, কোনো পাইলিং এর ঠিক ছিল না। পাশে ঝুপড়ির উপর ভেঙে পড়লো সেই 5 তলা বহুতল। 13 জন গরিব মানুষ রাতে ঘুমন্ত অবস্থায় পিষে মরে গেলেন। সেই গার্ডেন রিচ যাই তারাতলা থেকে ঢিল ছোড়া দূরত্বে। আর সেই গার্ডেন রিচের কাউন্সিলর কে? হ্যাঁ, এলাকার বিধায়ক কে? ঠিক, একদম ঠিক ধরেছেন, ফিরহাদ হাকিম। গার্ডেন রিচের ক্ষত শুকাতে আজ আবার তারাতলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন ঘটনাস্থলে, একাধিক মন্ত্রী পৌঁছে গেলেন ঘটনাস্থলে, মনিটর করলেন, এনডিআরএফ সেনা নামানো হলো ঘটনাস্থলে। এই মন্ত্রীরা পৌঁছালেন, তারা একটা কথাই বলছেন বারবার যে আগে কাজটা করতে দিন, এইসবগুলো নিয়ে পরে কথা বলা যাবে। তদন্ত তো হবেই যে কারা এটা করেছে, কিভাবে করেছে, তদন্ত হবে। দুর্ঘটনাটি ঘটলো কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রে, তারাতলা সেই এলাকা যে বিধানসভা কেন্দ্রের বিধায়ককে তিনি জিতেছেন। এবার তিনি জিতেছেন যখন কলকাতা বা শহরতলি বা গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে, সেই সময়ও প্রাক্তন মেয়র, রাজ্যের হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম এই এলাকার বিধায়ক, যাকে 4 ঘন্টা ধরে ওই এলাকায় দেখতে পাওয়া যায়নি। আর এখন তো ধরুন এতটা সময় পেরিয়ে গেছে। সাধারণ মানুষ যে দাবি করেছেন আপনি কোথায়, কেন নেই, যখন আমরা এই প্রশ্ন তুলছি, যখন সাধারণ মানুষ এই প্রশ্ন তুলছেন, আপনি চলে গেলেন SSKM এ। কিন্তু এই এলাকায় যাওয়ার ভয় কাজ করেছে কোনো? কি ভয় পেলেন আপনি? কারণ আপনি তো দেখেছেন যে আপনারা যা যা করে বেরিয়েছেন গত 15 বছর ধরে, সেই জনরোষ আছড়ে পড়ছে আপনাদের ওপর। কিভাবে না, ডিম ছোড়ার মাধ্যমে। আপনি ভাবলেন আপনার ওপরও ডিম ছোড়া হবে, তাই আপনি যাননি।
এখানকার সাধারণ মানুষ তো এই কথাই বলছেন। স্থানীয় মানুষ তারা চেয়েছিলেন আপনাকে, পাশে চেয়েছিলেন আপনাকে, মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন, আপনি বিধায়কে পৌঁছাতে পারেননি কেন? ডিম খাওয়ার ভয়ে? এই প্রশ্ন করছেন স্থানীয়রা। দেখুন কি বলেছেন। এখন উইনিং ক্যান্ডিডেট আছে টিএমসির ববি হাকিম, যার সবাই এখানে গার্জেন ওকে বলা হয়, উনি এখনো পর্যন্ত আসেনি কেন? এটা আমরা বুঝতে চাই। এখানে ভোট তো জিতেছে, কেন আসেনি ও? ওকে কিসের ভয়? ওকে ডিম ছোড়ে পাবলিক মারবে এখানে, ওর ভয় কিসের ভয় ওকে? দেখুন এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি বলে আমাদের ফিরহাদ হাকিম এলাকায় এমএলএ আছে, ফিরহাদ হাকিম এলাকার এমএলএ আছে, উনি কোথায় আছেন? ফিরহাদ হাকিম কোথায় আছেন? উনি এখন উইনিং ক্যান্ডিডেট, উনি তৃণমূল কংগ্রেসের উইনিং ক্যান্ডিডেট ফিরহাদ হাকিম কোথায় আছেন? ওনার ছত্রে ছায়াতে পুরো কাজ হয়েছে, ওর নিগরানিতে, ওর পুরো প্ল্যান আছে এইসব। এই যে আর এই 80 নম্বর ওয়ার্ড যে আনোয়ার খান, ও বাবা অত বড় নিজেকে এমএলএ প্রধানমন্ত্রী দিয়ে অনেক বড় নিজেকে বোঝেন, ওর পুরো এখানে পুরো ওকে কেস খাওয়ানো উচিত। ফিরহাদ হাকিম সেই সময় মেয়র। আমার প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুরসভা কিভাবে এটার পারমিশন দিল? পোর্টের জমি, সেই জমির ওপর লিজ নিয়ে এই যে সংস্থা তারা এরকম একটা ইমারত গড়ার চেষ্টা করছে, এই নির্মাণ কাজ তারা কিভাবে চালাচ্ছে? কারণ এখানে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে এটা তো খুব স্পষ্ট যে যদি না এখানে স্যাংশন করা থাকে, যদি না টেন্ডার দেওয়া থাকে, যদি না পুরসভার অনুমতি থাকে এবং সেই অনুমতিতে যদি মেয়রের না পারমিশন দেওয়া থাকে, তাহলে আজকে এই ঘটনা ঘটে না। সেই ভয় জাননি, আপনি মুখ লুকাচ্ছেন। একটা তথ্য এখানে আপনাদের দিয়ে রাখবো, সেটা শুনলে চোখ কপালে উঠবে। এই জমিটি যে কথা বলছিলাম কলকাতা বন্দর কর্তৃপক্ষের, যে জমিটি লিজ নেওয়া হয়েছিল, কে লিজ নিয়েছিল? অক্টাভিয়াস টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামের একটি বেসরকারি চা উৎপাদনকারী সংস্থা। কিন্তু সেখানে চা মজুতের নাম করে যে বিশাল 3 তলা লোহার গোডাউনটি বানানো হচ্ছিল, তার পেছনে ছিল একটি গভীর দুর্নীতি। এই গোডাউনটি তৈরি করার জন্য গত কয়েক বছরে মোট 6 বার চেষ্টা চালানো হয়। কখনো চা, কখনো কোল্ড স্টোরেজ পরিকল্পনা হয়। বর্তমানে বেহরা ব্রাদার্স যৌথভাবে লিজ নিয়ে এই গোডাউনটি চালাচ্ছিল। গোডাউন তৈরির দায়িত্বে ছিল অয়ন ট্রেডার্স, যার ঠিকাদার ছিল আসগর হোসেন। নিয়ম অনুযায়ী বন্দর এলাকার জমিতে কাজ হলেও যে কোনো নির্মাণের জন্য কলকাতা পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান স্যাংশন করতে হয়। কিন্তু সূত্র বলছে কোন রকম বৈধ অনুমতি ছাড়াই পুরসভার নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এই নির্মাণ কাজ চলেছিল। আর এই বেআইনি কাজের পেছনে কার হাত ছিল? 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান, ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ। এই আনোয়ার খান ঠিকাদার, ফিরহাদ আর কাউন্সিলর আনোয়ার খানের এই যে একটা ঘোট পাকানো পরিস্থিতি তৈরি করা, এই যে মিডল ম্যান হিসেবে কাজ করা, সেখান থেকে একটা তো উদ্দেশ্য থাকে, তা হচ্ছে মোটা অঙ্কের কাটমানি খাওয়া। আর সেই কারণে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা, যে টাকা তো খেয়ে নি, আজকে টাকা উড়ছে, টাকা যে ধরতে পারবে তার টাকা, তৃণমূল জমানায় তাই হয়েছে। টাকা তো খেয়ে নি, যা হয় হোক। এবং এটা তো শুধু একটা ঘটনা নাই, যে এতগুলো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছিলাম, কখনো মাঝেরহাট, কখনো স্বাস্থ্য পরীক্ষা না হওয়া, কখনো পোস্তা উড়ালপুল স্বাস্থ্য পরীক্ষা না হওয়া, আরো বহু এরকম ঘটনা ঘটেছে। আপনাদের মনে থাকবে প্রত্যেকবার এই বর্ষা শুরু হচ্ছে বা বর্ষা চলছে ঠিক সেই সময় একাধিকবার এরকম খবর এসেছে যে বেশ কিছু এমন শহর, কলকাতা অত্যন্ত পুরনো শহর, ফলে এখানকার বাড়িগুলো অত্যন্ত পুরনো বাড়ি, এরকম বহু বাড়ি রয়েছে যেগুলো ভেঙে পড়েছে বিভিন্ন সময়। পুরসভা কি বলেছে বা ওই এলাকার কাউন্সিলর কি বলেছে? আমরা তো এখানে টাঙিয়ে দিয়েছিলাম বিপজ্জনক বাড়ি। আপনাদের এটাই কাজ, ওই বাড়িটি বিপজ্জনক, পুরসভা গিয়ে একটা ব্যানার টাঙিয়ে দিল, একটা প্ল্যাকার্ডে লিখে দিল এটা বিপজ্জনক বাড়ি, অমুক ওয়ার্ড, তমুক ওয়ার্ড, অমুক কাউন্সিলর, কলকাতা পুরসভা, নিচে লেখা, হয়ে গেল। আপনারা পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা করেছেন? নাকি আপনারা বসেছিলেন যখন বাড়িটা ভেঙে পড়বে, যখন ওই বাড়ির সদস্যরা একেবারে খোলা আকাশের নিচে চলে আসবে, যখন তাদের আর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না, তখন আপনারা চেষ্টা করবেন বাড়ি বানিয়ে দেবেন? সেখানেও তো দুর্নীতি করবেন, সেটা তো করে এসেছেন।
কত বড় রকমের, কত বড় আকারের দুর্নীতি হয়েছে। কারণ এখানেও এই বেরা ব্রাদার্সের কথা যখন বলছি, সেখানেও তৃণমূলী যোগ সামনে এসেছে। আগামী সময় হয়তো আরো বড় আকারে, বৃহত্তরভাবে এই বিষয়টা আপনাদের জানাতে পারবো। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এই যে এতগুলি নির্মাণ, যেটা আগের সরকারের আমলে যে অনুমোদন দেওয়া প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো আপাতত 31শে জুলাই অর্থাৎ সামনের মাসের শেষ দিন পর্যন্ত বন্ধ থাকছে সেই কাজ। আর কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের, দেখুন। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026-এ ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে, ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব। আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। এই নির্মাণগুলো কেন হয়েছে, এই কেনর কোনো উত্তর নেই। কারণ কেনর উত্তর একজনই দিতে পারবেন, তিনি এখন আর ক্ষমতায় নেই। এই ক্ষমতায় কেন নেই, এই কারণগুলোর জন্যই তিনি ক্ষমতায় নেই। টাকা উড়েছে, সেই টাকা যারা ধরতে পেরেছে ধরেছে, আর তার ফল আজকে প্রাক্তন দলটা দেখছে, প্রাক্তন সরকার দেখছে। কেন অনভিজ্ঞ ঠিকাদারদের দিয়ে এই বড় বড় লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে? স্থানীয় মানুষের অভিযোগ কাটমানি দেওয়া হয়েছিল বলে এই অনভিজ্ঞ অদক্ষ সংস্থাকে কাজ দেওয়া হয়। এখানে যারা কাজ করতেন, এই শ্রমিকেরা, তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়া হতো কি? দেখুন, এই নিয়ে প্রশ্ন তুললে আর একটা নতুন দিগন্ত হয়তো দুর্নীতির খুলে যাবে। অত কথা বলছি না। লোহার শেডের ওজন নেওয়ার মতো ক্ষমতা এই কাঠামোর ছিল না। এটার জন্য বা এটা বোঝার জন্য কোনো টেকনিক্যাল এক্সপার্ট কি পুরসভা পাঠিয়েছিল, নাকি পুরসভার ইঞ্জিনিয়াররা মাসোহারা পেয়ে ফাইলগুলোকে চেপে দিয়েছিলেন? এই যে সিন্ডিকেট মডেলের কথা আমরা বলছি, সিন্ডিকেট মডেল, আমরা তো ডায়মন্ড হারবার মডেলও দেখেছি, সিন্ডিকেট মডেল চলুন দেখি। কলকাতা বন্দর এলাকায় প্রচুর জমি আছে যা বিভিন্ন সংস্থাকে লিজ দেওয়া আছে। এই লিজের জমিতে যখনই কোনো বড় গোডাউন বা কমার্শিয়াল বিল্ডিং তৈরি হয়, তখন নিয়ম অনুযায়ী কোটি কোটি টাকার প্ল্যান পাস করাতে হয়। ঠিকাদাররা যদি সৎভাবে কাজ করতে চান, তবে তাদের লাভ কমে যায়। কারণ স্থানীয় স্তরে কাউন্সিলর থেকে শুরু করে পাড়ার দাদারা, ওই যারা একটু গুন্ডা বা মাস্তান টাইপ ধরুন, তাদের সবাইকে তো স্কোয়ার ফিট মেপে কাটমানি দিতে হবে। তো ফলে এখানে একটাই কম্প্রোমাইজ করার জায়গা। একজন ঠিকাদারকে লাখ লাখ টাকা কাটমানি দিতে হচ্ছে, তখন সে নিজের লাভ কি করে রাখবে? খুব সহজ অঙ্ক, সে লোহার বিমের কোয়ালিটি কমিয়ে দেবে, তার মান সে খারাপ করবে, সে 1 বস্তা সিমেন্টের জায়গায় 4 বস্তা বালি মিশিয়ে ঢালাই করবে, সে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার না রেখে সস্তায় অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে তড়িঘড়ি কাজ শেষ করার চেষ্টা করবে। তারাতলাতেও কি ঠিক এটাই হয়েছে? এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছি, হ্যাঁ তাই হয়েছে। 3 তলার ছাদ ঢালাই হয়ে গেছিল, আর সেই ঢালাই পুরোপুরি শুকানোর আগেই কোনো সুরক্ষা বিধি না মেনে তড়িঘড়ি নিচের 1 তলার কাজ শুরু করা হয়। পুরো লোড নিতে না পেরে হুড়মুড় করে ভেঙে পড়ে লোহার বিম। এটাকে কি আমরা দুর্ঘটনা বলবো? এটা বুঝতে পারছেন প্ল্যানটা? এই যে দাদাদের, মানে আমি যদি একটা পিরামিডের কথা বলি, তাহলে সেই পিরামিডের একদম ওপরে যারা বসে রয়েছে, মানে ওই কালীঘাটের পিসি ভাইপো, তো টাকাটা তো ভাগ হচ্ছে দেখুন একদম নিচের তলা থেকে উপরের তলা, মাঝখানে কতজন আছে? জিনিসপত্রের দাম বাড়ে বাজারে কারণ ফোড়েরা আছে। সেরকমই একটা মানুষের দুর্নীতি করার ক্ষমতা দেখুন, কতটা দুর্নীতি এরা করতে পারে, কি লেভেলে, কোন শিল্পে এরা দুর্নীতি করতে পারে। একদম নিচের লেভেল থেকে শুরু হচ্ছে টাকা খাওয়া। এই ঠিকাদারের দোষ কোথায়?
ঠিকাদারের এটাই দোষ যে সে এমন কিছু সামগ্রী সে ব্যবহার করেছে এই নির্মাণ করার ক্ষেত্রে যেটাতে সে জানতো যে কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে বেশ কিছু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যাবে। কিন্তু সেই রাজনৈতিক নেতারা, সেই মাথার উপর বসে থাকা প্রভাবশালীরা, বেহেরা ব্রাদার্সের সঙ্গে যে প্রভাবশালীদের সম্পর্ক ছিল, তারা কি এর দায় অস্বীকার করতে পারে? কারণ এদের এই মানুষের মৃত্যু, এই এতগুলো মানুষের মৃত্যু, এই রক্ত তো আপনাদের হাতে লেগে রয়েছে। আপনারা সিন্ডিকেটের প্রাসাদ গড়েছেন, আপনারা দিনের পর দিন এই অবৈধ নির্মাণগুলো চালিয়ে গেছেন, কারণ আপনাদের পকেট ভরার জন্য দিনের পর দিন করে গেছেন। একদম নিচের তলা থেকে শুরু করে একদম উপর তলা পর্যন্ত টাকার ভাগটা খালি বাড়তে গেছে। ঠিকাদার সে কারণেই তার নিজের লাভ রাখতে গিয়ে এই রকমের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন যেটা যে কোনো দিন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই আজকে বিগ স্টোরি শেষ করার আগে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম যে এটাকে কি শুধু আমরা দুর্ঘটনা বলবো, নাকি এটা একটা প্ল্যান্ড হত্যা? আমরা চেষ্টা করেছি ভেতরে কি ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ যা যা বলছেন, এখানকার যারা একেবারে এই ধরনের নির্মাণগুলো হতে দেখেছেন সেই মানুষগুলো, এই শ্রমিকরা যারা এখানে আটকে এখনো হয়তো কেউ পড়ে থাকতে পারেন, তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলে আমরা আমাদের মতো অন্তর্তদন্ত করে এটা বার করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা নিয়ে যে তদন্ত আগামী দিনে করা হবে সে কথাও বলেছেন। শেষ দেখে ছাড়া হবে কারা এই ঘটনার পেছনে রয়েছে। বেহারা ব্রাদার্সের নাম সামনে এসছে, আর বেহারা ব্রাদার্সের সূত্র ধরে আর কোন কোন ব্রাদার্স এখানে রয়েছে, নাকি একেবারে সেই কালীঘাটে টালির চালায় যারা বসে রয়েছে তাদের নাম সামনে আসে কিনা সেদিকে নজর থাকবে। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিএন।